নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবে সরকার, দূরত্ব নেই রাজনৈতিক দলের সাথে, দাবি আইন উপদেষ্টার। কিংস পার্টি মানবে না জনগণ, বলছে বিএনপি। কিংস পার্টি গঠন করবেন না, যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুন। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে ইসিতে দুদকের অভিযান, জাল ইভিএম জব্দ, ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগে প্রস্তুত থাকতে হবে জানালেন সিইসি। বিশ্বব্যাপী মার্কিন সহায়তা স্থগিতের সিদ্ধান্তে উদ্বেগ, চিঠি পায়নি ঢাকা, রোহিঙ্গাদের নিয়ে সংকট হবে না বলছে প্রেস উইং। হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় র্যাবের সাবেক ডিজিকে ধরতে পরোয়ানা, পুতুলের বিরুদ্ধে কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ দুদকে। শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি, দাবি আদায়ে চলবে আন্দোলন। বাণিজ্যের দুরবস্থার জন্য পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের দুষলেন অর্থ উপদেষ্টা, বিদেশি ঋণ নির্ভরতা কমানোর পরামর্শ বক্তাদের। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে, এমন মত আইন উপদেষ্টা আসিফ নজরুলের। নিরপেক্ষ সরকার ইস্যুতে বিএনপির দাবিকে তিনি দেখছেন রাজনৈতিক বক্তব্য হিসেবেই। সচিবালয়ে নিউজ 24-কে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। এদিকে আরেক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যুক্ত হলে তারা সরকারে থাকবে না। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার থাকার ইস্যুকে কেন্দ্র করে কদিন থেকেই চলছে রাজনৈতিক বাহাস। নানা মহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার কথা বলছে বিএনপি। দলটির দাবি, দায়িত্বশীলরা পক্ষপাত দুষ্ট হলে সুষ্ঠু ভোটে লাগবে নিরপেক্ষ সরকার। তথ্য উপদেষ্টার মতে বিএনপির এমন দাবি ১১ সৃষ্টির পায়তারা। সব মিলিয়ে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। আইন উপদেষ্টা আসিফ নজরুল নিউজ 24-কে জানান, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। নিরপেক্ষ সরকারের দাবি বিএনপির রাজনৈতিক বক্তব্য। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। নিরপেক্ষ নির্বাচন চাওয়ার কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকার বাদ দিয়ে সেটা সেই বিষয়টা এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে, অন্য কিছু সেটাকে আপনারা না। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। তবে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ও পরিবেশ উপদেষ্টা বলছেন, কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। রোববার রাজধানীর পানি ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে। জানান, সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের মালিকানা জনগণের কাছে ফেরাতে নির্বাচনের দিকে এগোতে হবে, এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, কিংস পার্টি গ্রহণ করবে না জনগণ। সেই সাথে আহ্বান জানান অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে উপদেষ্টাদের নতুন দল গড়ার। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের মালিকানা ফিরে পেতে শেখ হাসিনার পতন ঘটিয়েছে জনগণ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন জরুরি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানান তিনি। যারা জনগণের নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, এই জন্যই তো গণতন্ত্র, এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমির খসরু বলেন, কোন ব্যক্তি বা দল যদি মনে করে তাদের কথা মতো সব সংস্কার হবে, সেটা ভুল হবে। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য হবে তা দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। পরিবর্তন, সংস্কার
আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে, আর যেটা পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে। বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, এই কথাটা আজকে 15 বছর ধরে আমরা বলে আসছি, এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে, ত্যাগ করেছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন চাইলে যারা নেতিবাচক মন্তব্য করেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা হলে জনগণ তা গ্রহণ করবে না। আমরা তো অন্যায় দাবি দেওয়া করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলতেছে না, তবে এটা অবশ্যই বলবো কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। ভারতের সহযোগিতা না থাকলেও বাংলাদেশ স্বাধীন হতো মন্তব্য করেন এই বিএনপি নেতা। বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশা থাকতে পারে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে খর্ব হবে কমিশনের স্বাধীনতা। নির্বাচন কমিশন সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি। আর রংপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচন হবে ব্যালট পেপারে। এদিকে ত্রুটিপূর্ণ ইভিএম মেশিন চেক করতে রোববার নির্বাচন কমিশনে আসে দুদক। জনমত উপেক্ষা করেই অনেক স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমে ভোট করেছে আগের কমিশন। ত্রুটিপূর্ণ ইভিএম কেনার অভিযোগ তদন্ত করতে দুদকের 3 সদস্যের প্রতিনিধি দল রোববার সকালে আসে নির্বাচন কমিশনে। লটারির মাধ্যমে 3টি ইভিএম মেশিন চেক করে একটিতে ত্রুটি পান তারা। আগামী 2 দিন আরও তথ্য সংগ্রহ করবেন বলে জানান দুদকের সহকারী পরিচালক। 2018 সালে নির্বাচন কমিশন 1,50,000 ইভিএম মেশিন ক্রয় করে। উক্ত ক্রয়কৃত মেশিনগুলোর মধ্যে 1,05,000 মেশিন ব্যবহারের অনুপযোগী হিসাবে অভিযোগ করা হয়। তথ্য উপাত্তর জন্য আমরা তাগিদা দিয়েছি, ওগুলো রেকর্ডের প্রাপ্তির সাপেক্ষে আমরা কয়েকদিনের মধ্যে দিতে বলেছি, সেটা আমরা আগামীকাল বা 2 দিনের মধ্যে দিতে বলেছি। এদিকে রংপুরে এক মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, ইভিএমে নয় ব্যালটে হবে আগামী নির্বাচন। সুপারিশে দেখেছি যে তারা বলেছেন যে ইভিএমে ভোট না করার ব্যাপারে। জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করব না, এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। তিনি আরো বলেন, ইসির ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে কমিশন। জানান, এখন পর্যন্ত কোনো দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়নি। এটি একটি বিচারিক প্রক্রিয়া, এটা একটি রাজনৈতিক প্রজ্ঞার বিষয়, সিদ্ধান্তের বিষয়। এদিকে সিইসি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। রোববার সকালে ঢাকায় নির্বাচন কমিশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আরএফইডি টকে সিইসি একথা বলেন। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, এই ডিসিশনটা ইসি নেবে না, এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব সুপারিশ বাস্তবায়িত হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। জানান, অক্টোবরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ট্রাম্পের নির্বাহী আদেশে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মার্কিন সহায়তা স্থগিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি ঢাকা। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভরণ পোষণ নিয়ে উদ্বেগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন প্রমা চৌধুরী। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করে 90 দিন পর্যালোচনা করার সিদ্ধান্তে বাংলাদেশের এর প্রভাব নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও। রোহিঙ্গা সংকট নিরসন, জলবায়ু ও খাদ্য নিরাপত্তার মতো কার্যক্রমে দেশটির চলমান সহায়তার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানান এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। মুশকিলটা হবে যেটা যে বাংলাদেশে একটা বড় রোহিঙ্গা পপুলেশন আছে, সুতরাং সেই জায়গাতে আমাদের একটা বিষয় আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেকগুলি খাতে সহায়তা করে থাকে, যেমন আপনার এগ্রিকালচার বলেন,
পানি, আরবান ক্লাইমেট এন্ড সো অন, সেই জায়গাতে আমার মনে হয় এক ধরনের ঘাটতির সৃষ্টি হতে পারে। আর তাই অনিশ্চয়তা থেকে স্বস্তি পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরের সমন্বিত প্রস্তুতির উপর জোর দেন তিনি। বাকি যে ইনস্টিটিউশনসগুলি আছে তাদের একটা সমন্বিত প্ল্যান করা দরকার। আদারওয়াইজ আমার মনে হয় না যে এই আনসার্টেন এনভায়রনমেন্ট থেকে আমরা খুব বেশি স্বস্তিদায়ক রেজাল্ট পাবো। যুক্তরাষ্ট্র নিজস্ব সকল স্বার্থ বিবেচনা করেই 90 দিন পর্যালোচনার পরে এই সহায়তা কার্যক্রম আবার চালু করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ এম মাসুর রিয়াজ। ট্রাম্পের যে বিজনেস প্রায়োরিটিস গুলো আছে সেগুলোর জন্য নেগোসিয়েশন রুম তৈরি করতে পারে এবং ওভারঅল আমেরিকা ফার্স্ট গ্লোবালি এবং ইন্টারনালি সেটার সাথে অ্যালাইন করে এই সাহায্যগুলোকে রিপারপাস করতে পারে। প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক এই সিদ্ধান্তে 3 মাসের জন্য অর্থ সহায়তা কমলেও স্থগিতাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে, এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। উন্নয়ন প্রকল্পে সহায়তা কমলেও আগামীতে তা অব্যাহত থাকবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যখন, তখন সেটা আমাদেরকে মনোজ জীবন দিয়ে বের করে নিতে হবে। প্রমাণ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত থাকবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সফর ছিল ঐতিহাসিক। তার সফরে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের বিজনেস কনফিডেন্সটা ফিরে এসছে ইন্টারন্যাশনাল বিজনেসের কাছে, এবং এর আলোকেই তারা বাংলাদেশের চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে দেখা করে তাদের ইন্টারেস্টটা জানানো, যে তারা ইনভেস্টমেন্ট করতে চান। মূল যে জিনিসটা পোর্ট ম্যানেজমেন্ট বা পোর্টের এফিসিয়েন্টটা বাংলাদেশের ভবিষ্যতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পোর্ট যদি এফিসিয়েন্ট না হয়, বিদেশি বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুন-অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিন সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর অভিযোগে গ্রেফতার পুলিশের একজন এসআই ও কনস্টেবলকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন মারণাস্ত্র ব্যবহার করে পাশবিক কায়দায় হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয় সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর, যার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে, যদিও র্যাব সে অভিযোগ অস্বীকার করে। হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করে মানুষ হত্যার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। নির্দেশদাতা হিসেবে র্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন ট্রাইব্যুনাল। আগামী 23 মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে আগস্টে আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর অভিযোগে করা মামলায় অভিযুক্ত এসআই আব্দুল মালেককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুল চোকদারকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশুলিয়াতে লাশ পোড়ানোর যে ঘটনা আপনারা জানেন, সেখানে যে 2 জন আসামি আজকে উপস্থিত ছিল, কনস্টেবল মুকুল চোকদার এবং এসআই মালেক, তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28 জানুয়ারি মুকুলকে এবং 30 জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় 2 পুলিশ সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। জালিয়াতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। বিকালে দুদক কার্যালয়ের সংস্থার পরিচালক আরও জানান, পুতুলের কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। দুর্নীতির এমন নানা প্রমাণ থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরিরত পুতুল দেশের সুনাম নষ্ট করেছেন বলেও জানায় দুদক। এদিন দুর্নীতির অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানায় সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে 2024 সালের 1 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে অনিয়মের বিষয়ে বেশ আলোচনার জন্ম দেয়। দুদক বলছে, তৎকালীন আওয়ামী সরকারের মনোনয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেয়েছেন পুতুল। এই পদ ব্যবহার করে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে তিনি কোনো তথ্য গোপন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন। এগুলি নিয়ে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে পুতুল সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক গ্রুপের কাছ থেকে উপঢৌকন নিয়েছেন এমন তথ্য রয়েছে বলে জানায় সংস্থাটি। দুদকের মামলার আসামি পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়েও তদন্ত দল কাজ করছে বলে জানায় সংস্থাটি। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিকে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের বিরুদ্ধে 3 কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ব্যাংকে 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 1 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ থাকার অভিযোগে মামলা হয়েছে সাবেক এই মন্ত্রীর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পুলিশের বাধায় শাহবাগে থামতে হলো মাদ্রাসার শিক্ষকদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার দাবি। পরে প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তবে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার বিচার এবং সরকারিকরণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শাহবাগ যেন দাবি আদায়ের প্রাণকেন্দ্র। জাতীয়করণের দাবিতে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে পথযাত্রা করলে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। সমাগম ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শাহবাগের মোড়ে আসার সাথে সাথে পুলিশ প্রশাসন ভাইরা আমাদেরকে বাধা সৃষ্টি করছে। পুলিশে ব্যারিকেড করছে, এই জলকামানে পানি দিছে এবং লাঠিচার্জ করছে। 6 থেকে 7 জন শিক্ষক গুরুতর আহত হয়েছে, অনেকের বুকে আঘাত লেগেছে, বুক ক্ষত হয়েছে। পুলিশি বাধার পর এই শিক্ষকরা সড়কে অবস্থান নেয়। এতে শিক্ষকদের এক দফার দাবি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ডাক পড়ে শিক্ষক প্রতিনিধি দলের। সেখান থেকে ফিরে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। যেহেতু পুলিশের মার খেয়েছি, শিক্ষক আহত হয়েছে, সেহেতু দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শিক্ষক আন্দোলনের অবস্থান থেকে যেতে পারবে না, আমরাও যাব না। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ এই রাস্তা আমরা ত্যাগ করব না। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 8 দিন অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। তারা বলছেন চাকরি আছে, বেতন নেই, এমন চলছে দীর্ঘ 40 বছর। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে জেলার বাঁশগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ সকাল 7টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। এ সময় গুলিবিদ্ধ হন একজন, পরে হাসপাতালে মারা যায় সে।
অবৈধভাবে দখল করা সকল নদী পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। রোববার নরসিংদীর পলাশের ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীর জুড়ে গড়ে ওঠা অবৈধ উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের একথা জানান বিআইডব্লিউটিএর পরিচালক AKM আরিফউদ্দিন। জানান, প্রথম দফায় ঘোড়াশালে শীতলক্ষ্যা, কক্সবাজারের বাঁশখালী, বরিশালের কীর্তনখোলা, খুলনার রূপসা ও বরগুনার নদীগুলোকে চিহ্নিত করা হয়েছে। অভিযান চলবে আরও 3 দিন। প্রথম দিন 200-রও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। সরকার হস্তক্ষেপ ও নানাভাবে প্রভাবিত করলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব হবে না বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে সিলেটে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করবে, যেখানে মালিকদের প্রভাবমুক্তভাবে কাজ করার নিশ্চয়তা থাকবে। জানান, ফেব্রুয়ারির মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে। কপি সংগ্রহ করলো আমাদের তৈরি আর অনাচার সাংবাদিকতার নামে না হয়। খুলনায় অর্ণব হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি 2 নম্বর ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় অর্ণব হত্যার দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার রাতে ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র অর্ণবকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইইউটির শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের বিরুদ্ধে র্যাগিং, দুর্নীতি, একাডেমিক প্লাজিয়ারিজম এবং আর্থিক অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অভিভাবকরা গভীর উদ্বিগ্ন। বাণিজ্যের দুরবস্থার জন্য পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের দুষলেন অর্থ উপদেষ্টা। অর্থনীতি পুনরুদ্ধারে সরকার বাণিজ্য সম্ভাবনা কাজে না লাগিয়ে বিদেশি ঋণে বেশি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক। এছাড়া রাজস্ব আহরণ বাড়াতে সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করা যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে ন্যায্যতা। প্রায় 6 মাস হতে চললেও সে প্রত্যাশা পূরণ হয়নি ব্যবসায়ীদের। আমেরিকান চেম্বার অফ কমার্স AmCham আয়োজিত এই সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ সরকারি সংস্থাগুলো এখনো হয়রানি মুক্ত হয়নি। We need to simplify access to duty-free raw materials. Think beyond bonded warehouse license. Feel that if there is a 15% tax and if there is an additional tax above the 15% on supplementary duty on food items, I think it is unacceptable. সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এখনো বাজেট নীতি, মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি বাণিজ্য সম্প্রসারণে বাধা হয়ে আছে। Unfortunately, over the last couple of years, we have seen all of these macroeconomic indicators and their measures are not in place. আলোচনায় এনবিআর এর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের সহায়তা করতে কাজ করছে রাজস্ব বোর্ড। সুখবর হিসেবে তিনি জানান, হয়রানি মুক্ত সেবা নিশ্চিতে সারা বছরই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। পরের বছর থেকে এই সুযোগ পাবেন কর্পোরেট করদাতারাও। Lost their tax return even after the tax day, they can still lose the tax return online. এই সময় বাণিজ্য সম্প্রসারণ নীতির ঘাটতির কথা স্বীকার করেন অর্থ উপদেষ্টাও। বলেন, বাণিজ্যের দুরবস্থার জন্য অর্থ লোপাট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। উপদেষ্টা জানান, সামষ্টিক অর্থনীতির উন্নয়নে 97টি নিয়ন্ত্রক সংস্থায় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। Things have become a little difficult for the business people. First thing, the big people, the big business people, most of them are not in the country. They took away, physically they left, but they took away huge amount of resources along with them. And
You will be surprised to know that all the banks are empty. 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন হবে কিনা এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে অর্থ উপদেষ্টা জানান এক্ষেত্রে সরকার নমনীয় নীতি অনুসরণ করবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিংকে বেছে নিয়েছে বাংলাদেশ। এজন্য চীনকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন সফর থেকে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরকে ঢাকা বেইজিং সম্পর্ক উন্নয়ন বার্তা বলে জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, চীনকে ঋণের সুদহার কমানো ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ। এ ব্যাপারে চীন ইতিবাচক বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সাথে নদীর পানি বণ্টন নিয়েও অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুদের চেয়ে বেশি 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। এটুকু আশ্বাস আমরা পেয়েছি। হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাঞ্চলে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ডোনাল্ড লুর মেয়াদ 2025 সালের 17 জানুয়ারি শেষ হয়েছে। এদিকে লুর বিদায়ের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে লুর মেয়াদ শেষ হয়েছে এবং তাকে সরানো কিংবা বরখাস্ত করা হয়নি। সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।